কল্পনা করা যাক বিশাল এক লাল রঙের শরীর আর তার সাথে ৩টে ভয়ঙ্কর মুখ, ৬টা হাত। আর মাথার ওপরে জ্বলন্ত লাল চুলের ভেতর থেকে ফুঁসে উঠছে একটা সবুজ রঙের ঘোড়ার মাথা। একদম। চারপাশে সব কিছু কাঁপিয়ে সেই ঘোড়া তীক্ষ্ণ হুঙ্কার দিচ্ছে। মানে শুনলে প্রথমটাই মনে হতে পারে কোনো হলিউডের সাইফাই সিনেমার ভিলেনের কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, ভেনম বা ওই জাতীয় কিছুর মতো শোনাচ্ছে বটে। রাইট। কিন্তু এই অবিশ্বাস্য রূপটি আসলে এমন এক প্রাচীন শক্তির, যা এই আধুনিক যুগেও দারুণ প্রাসঙ্গিক। বিশেষ করে ধরুন, রাত জেগে অ্যাসাইনমেন্ট করতে বসা বা পরীক্ষার চাপে দিশেহারা একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় সমস্যার সমাধান দিতে পারে এই রূপ। আর ওই সবচেয়ে বড় সমস্যাটা হলো, যাকে আমরা বলি ইনফরমেশন ওভারলোড বা তথ্যের প্রবল আধিক্য। যখন চারপাশের হাজারটা ডেটা, নোটিফিকেশন আর ডেডলাইনের চাপে আমাদের নিজস্ব মনোযোগ পুরোপুরি হারিয়ে যায়। ঠিক। তো এই চারপাশের কোলাহল থেকে মস্তিষ্ককে কিভাবে শান্ত আর ফোকাসড করতে হয়? হিন্দু এবং বৌদ্ধ ঐতিহ্যে অত্যন্ত রহস্যময় হয়গ্রীব নামের এই দেবতা মূলত তারই এক মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি। হ্যাঁ, আজকে আমরা মূলত এই দুটো দিক নিয়েই কথা বলবো। একদম। আমাদের হাতে থাকা পৌরাণিক গ্রন্থ, উপনিষদ এবং বৌদ্ধ দর্শনের উৎসগুলো ঘেঁটে আজকের এই গভীর আলোচনায় আমরা জানার চেষ্টা করব কেন অশ্ব বা ঘোড়ার মস্তক বিশিষ্ট এই রূপটিকে একই সঙ্গে পরম জ্ঞানের প্রতীক এবং ভয়ঙ্কর এক রক্ষাকর্তা হিসেবে দেখা হয়। এই দ্বৈত রূপটা কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং। দারুণ ইন্টারেস্টিং। পুরাণ থেকে শুরু করলে হিন্দু ঐতিহ্যে হয়গ্রীবের আবির্ভাবের গল্পটা কিন্তু বেশ ড্রামাটিক। হ্যাঁ, মহাজাগতিক চুরির সেই গল্পটা। রাইট। সৃষ্টির একেবারে শুরুতে ভগবান ব্রহ্মা যখন সৃষ্টির প্রক্রিয়ায় মগ্ন, তখন তার ক্ষণিক তন্দ্রার সুযোগ নিয়ে অথবা অন্য একটা সূত্র মতে ভগবান বিষ্ণুর কানের ময়লা থেকে 2টি অসুরের জন্ম হয়। মধু এবং কৈটব। ঠিক তাই। আর এই 2 অসুর সৃষ্টির মূল ভিত্তি যে বেদ, সেটা চুরি করে পাতালের গভীর অন্ধকারে লুকিয়ে রাখে। এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার মতো। এই যে কানের ময়লা থেকে জন্ম নেয়া বা ব্রহ্মার তন্দ্রা যাওয়ার বিষয়টা, এটা কিন্তু নিছক কোনো ফ্যান্টাসি নয়। ও আচ্ছা, এর ভেতরে অন্য কোনো অর্থ আছে? হ্যাঁ, এর ভেতরে একটা গভীর মনস্তাত্ত্বিক রূপক আছে। কানের ময়লা হলো আসলে আমাদের ইন্দ্রিয়ের ভেতরে জমে থাকা সূক্ষ্ম বিভ্রান্তি বা অশুদ্ধতা। আচ্ছা। আর ব্রহ্মার তন্দ্রা হলো আমাদের সচেতনতার অভাব। ধরুন, যখনই আমাদের মনোযোগ শিথিল হয়, যখন আমরা ওই অটো পাইলট মোডে চলে যাই, তখন আমরা আর প্রেজেন্টটা থাকি না। ঠিক তখনই এই মধু এবং কৈটব, অর্থাৎ আমাদের ভেতরের অহংকার এবং অজ্ঞতা সুযোগ পেয়ে যায়। বুঝতে পেরেছি। তারা বেদ চুরি করে পাতালের গভীরে নিয়ে গেল। বিষয়টা কিন্তু একটু ভেঙে দেখা যাক। এটা কোনো লাইব্রেরি থেকে সাধারণ বই চুরি যাওয়ার মতো ব্যাপার নয়। না, একেবারেই না। আমি যদি আধুনিক উপমা দিয়ে বলি, বেদ হলো একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা মহাবিশ্বের সোর্স কোড। বাহ, দারুণ উপমা। তাই না? অপারেটিং সিস্টেম ক্র্যাশ করলে যেমন সবচেয়ে দামি হার্ডওয়্যারও একটা প্লাস্টিকের বাক্সে পরিণত হয়, বেদ চুরি যাওয়াটাও ঠিক সেরকম। একদম ঠিক। যখন পড়ার টেবিলে মনোযোগ হারিয়ে যায় বা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার কারণে ব্রেন ফগ তৈরি হয়, তখন তো আমাদের ভেতরের প্রসেসিং ক্ষমতাটাই ক্র্যাশ করে। সেটাও তো এক ধরনের বেদ চুরি যাওয়া। অপারেটিং সিস্টেমের এই উপমাটা একদম যথাযথ। কারণ মধু ও কৈটব বাইরের কোনো শত্রু নয়, তারা আমাদের নিজস্ব মনোযোগহীনতার বাই প্রোডাক্ট। আমাদের ভেতরেরই অংশ। হ্যাঁ, তারা বাইরের কোনো ডেটা চুরি করছে না, তারা আমাদের ডেটা প্রসেস করার ক্ষমতাটা, ওই বেডকে অকেজো করে দিচ্ছে। রাইট। আর যখন এই মহাজাগতিক ভারসাম্য নষ্ট হলো, তখন বিষ্ণুকে সেই জ্ঞান উদ্ধার করতে হলো হয় গ্রীব রূপ ধারণ করে। হ্যাঁ, হয় অশ্ব বা ঘোড়া, আর গ্রীভ কণ্ঠ। আচ্ছা, এই ঘোড়ার মাথা পাওয়ার পেছনের গল্পটাও বেশ চমকে দেওয়ার মতো। উৎসগুলোতে দেখা যায় বিষ্ণু একবার ভীষণ ক্লান্ত হয়ে ধনুকের ছিলা বা রশিতে মাথা ঠেকিয়া ঘুমাচ্ছিলেন। দীর্ঘ যুদ্ধের পর। ঠিক। তখন দেবতারা তাকে জাগানোর জন্য উইপোকা পাঠিয়েছিলেন ধনুকের ছিলা কাটার জন্য। কিন্তু ছিলা কাটার সাথে সাথে প্রচণ্ড বেগে বিষ্ণুর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ,
এবং এটা দেবী লক্ষ্মীর একটি অভিশাপের কারণে ঘটেছিল বলে উল্লেখ আছে। এরপর ব্রহ্মা একটি ঘোড়ার মাথা এনে বিষ্ণুর শরীরে জুড়ে দেন। আরেকটা সূত্র কিন্তু বলছে যে অসুর হয়গ্রীব দেবী মহামায়ার কাছ থেকে বর পেয়েছিল। হ্যাঁ, বর পেয়েছিল যে তাকে কেবল আরেকজন হয়গ্রীবই মারতে পারবে। ঠিক তাই। দেবী মহামায়ার ছলনাস্বরূপ অসুরদের বিষ্ণুর হাতে মৃত্যুবরণ করার জন্যই তাকে এই রূপ নিতে হয়েছিল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এত প্রাণী থাকতে ঘোড়াই কেন? অন্য তো যে কোনো প্রাণীর মাথা হতে পারত, সিংহ বা হাতি। কারণ ঘোড়া হল বিশুদ্ধ প্রাণশক্তি এবং গতির প্রতীক। স্থির জ্ঞান একসময় মৃত বা জড়ো হয়ে যায়। জ্ঞানকে সবসময় গতিশীল হতে হয়। ও, আই সি। হ্যাঁ, বিষ্ণু যখন ঘোড়ার মস্তক ধারণ করলেন তখন তিনি শুধু মধু ও কৈঠবকে বধ করে বেদ উদ্ধারই করলেন না, তিনি প্রমাণ করলেন যে জ্ঞানকে কখনো বন্দী করে রাখা যায় না। বাহ, এটা খুব সুন্দর একটা পয়েন্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল বেদ উদ্ধার করার পর তিনি তাতে সামবেদের সুর এবং তাল যুক্ত করেছিলেন। সুর এবং তাল, তার মানে তিনি জ্ঞানকে শুধু শুষ্ক তথ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে ছন্দময় করলেন। একদম। আমরা যেমন ছোটবেলায় ছড়ার মাধ্যমে বা গানের সুরে বর্ণমালা শিখলে সেটা মস্তিষ্কে অনেক দ্রুত গেঁথে যায়, ব্যাপারটা অনেকটা সেরকম, তাই তো? ঠিক। তথ্য যখন ছন্দের সাথে যুক্ত হয় তখন মস্তিষ্ক সেটাকে অনেক সহজে ডিকোড করতে পারে। কিন্তু মহাজাগতিক স্কেলে তো বেদ বা সোর্স কোড রিবুট হলো, কিন্তু মহাবিশ্বের ডেটাবেস আর একজন সাধারণ শিক্ষার্থীর ছোট্ট মস্তিষ্কের হার্ডওয়্যারের মধ্যে তো বিশাল গ্যাপ। হ্যাঁ, তা তো বটেই। এটা আমাকে খুব অবাক করেছে। কেন অবাক করেছে? মানে, স্বয়ং নারদের মতো সর্বজ্ঞানী ব্যক্তি, যার কাছে সব তথ্য আছে, তারও আবার নতুন করে জ্ঞানের প্রয়োজন হচ্ছে। এর কারণ হলো নারদের কাছে ডেটা বা তথ্য প্রচুর ছিল, কিন্তু তিনি চাইছিলেন ক্ল্যারিটি বা প্রজ্ঞা। আচ্ছা। আধুনিক যুগে আমরা সবাই এক অর্থে নারদ। আমাদের পকেটে স্মার্টফোনে পৃথিবীর সমস্ত তথ্য মজুদ আছে, কিন্তু সেই তথ্যকে কিভাবে উপলব্ধিতে রূপান্তর করতে হবে সেই কৌশলটা আমাদের জানা নেই। একদম ঠিক কথা। উপনিষদে এই সমস্যার সমাধানে মেধা মানে স্মৃতিশক্তি এবং প্রজ্ঞা অর্থাৎ সঠিক উপলব্ধি বৃদ্ধির জন্য কিছু নির্দিষ্ট মন্ত্রের কথা বলা হয়েছে। কিন্তু এখানেই একটা প্যারাডক্স তৈরি হচ্ছে নাকি? কেন? মানে, মন্ত্র জপলেই কি পরীক্ষার পড়া জাদুমন্ত্রের মতো মুখস্থ হয়ে যাবে? বিষয়টাকে খুব সহজে একটা ম্যাজিক ট্রিক বা শর্টকাট বলে মনে হতে পারে। হ্যাঁ, বাইরে থেকে দেখলে তাই মনে হয়। মন্ত্র পড়ে যদি রাতারাতি আইনস্টাইন হওয়া যেত, তাহলে তো আর পড়াশোনার কোনো দরকারই ছিল না। এত সহজে তো সব হয় না। না, এটা কোনো ম্যাজিক ট্রিক নয়। সাধারণ দৃষ্টিতে এটা ম্যাজিক মনে হলেও এর পেছনে একটা গভীর স্নায়বিক বিজ্ঞান বা সাইকোলজি কাজ করে। কিভাবে? উপনিষদে হ্লৌং নামক একাক্ষর বীজ মন্ত্রের কথা বলা হয়েছে। এছাড়া আরও মন্ত্র আছে, যেমন অমৃতম কুরু কুরু এবং সকল সাম্রাজ্যং সিদ্ধিং কুরু কুরু। হুম। এগুলো আসলে কোনো জাদুমন্ত্র নয়। এগুলো হলো মস্তিষ্কের বিক্ষিপ্ত চিন্তাকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করার মনস্তাত্ত্বিক হাতিয়ার, যাকে আমরা অডিটরি অ্যাঙ্কার বা শ্রুতিভিত্তিক নোঙর বলতে পারি। অডিটরি অ্যাঙ্কার, বিষয়টা আরেকটু ভেঙে বলা যায়, এটা কিভাবে কাজ করে? আমাদের মস্তিষ্কে একটা সিস্টেম আছে যাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন। আচ্ছা। যখন আমরা কোনো নির্দিষ্ট কাজে ফোকাস করি না তখন এই নেটওয়ার্ক চালু থাকে এবং আমাদের মন হাজারটা অপ্রয়োজনীয় চিন্তায় ঘুরে বেড়ায়। ওই যে, কালকের পরীক্ষায় কি হবে, বা ওই বন্ধুটা আমাকে মেসেজে কি লিখল, এইসব আর কি। একদম। যখন লোং এর মতো একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ বারবার উচ্চারণ করা হয় তখন এই একঘেয়ে অথচ তীব্র ধ্বনিটি ওই ডিএমএনকে শাটডাউন করে দেয়। ওয়াও, তার মানে বিক্ষিপ্ত চিন্তাগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে লক হয়ে যায়। হ্যাঁ, আর এই মন্ত্রগুলোর আরেকটা বড় উদ্দেশ্য হল মন থেকে অহংকার দূর করা। মধু এবং কৈটবের কাহিনী তো আমাদের দেখিয়েছে যে বিনয় ছাড়া অর্জিত জ্ঞান কেবল অহংকারই বাড়ায়। ঠিক। একজন শিক্ষার্থী যদি মনে করে আমি সব জানি, তাহলে তো তার শেখার রাস্তা ওখানেই বন্ধ। রাইট। এই মন্ত্রগুলো মনকে শান্ত করে একটা রিসেপটিভ বা গ্রহণশীল অবস্থায় নিয়ে যায়, যেখানে নতুন তথ্য সহজে প্রবেশ করতে পারে। তার মানে হিন্দু ধর্মে হয়গ্রীব শান্ত, সমাহিত এবং জ্ঞানের আদিগুরু। তিনি পদ্ম, শঙ্খ, চক্র বা বই ধারণ করেন। হ্যাঁ, তিনি শান্ত উপায়ে মস্তিষ্কের এই ডিফল্ট মোড নেটওয়ার্ক বন্ধ করে ফোকাস আনছেন। কিন্তু একটা ব্যাপার এখানে চলে আসে, যদি ভেতরের এই বিক্ষিপ্ততাকে শান্ত উপায়ে দূর করা না যায়। মানে
ধরুন যদি একজন শিক্ষার্থীর ভেতরে নেতিবাচক চিন্তা, পরীক্ষার ভয় বা ওই পারফেকশনিজমের চাপ এমন একটা দানবের রূপ নেয় যাকে শুধু ধ্যান দিয়ে বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম দিয়ে বশে আনা যাচ্ছে না। রাইট, তখন কি হবে? হ্যাঁ, তখন তো আর শান্ত উপায়ে কাজ হবে না। ঠিক এই চরম মুহূর্তের জন্যই তিব্বতীয় বা মহাযান বৌদ্ধ ধর্মে এই একই দেবতার একেবারে ভিন্ন একটি রূপের প্রবেশ ঘটে। উগ্ররূপ। হ্যাঁ, যাকে আমরা বলি উগ্র বা রেথফুল ফর্ম, অমিতাভ বুদ্ধ বা অবলোকিতেশ্বরের এই ক্রোধোন্মত্ত রূপ। এই ব্যাপারটা আসলেই দারুণ ইন্টারেস্টিং। মহাযান বৌদ্ধ ধর্মে পরম করুণাময় বুদ্ধের এই রূপটি আমার কাছে অনেকটা মার্ভেল কমিক্সের ইনক্রেডিবল হল্কের মতো মনে হয়। হাহা, ইনক্রেডিবল হাল্ক উপমাটা কিন্তু খারাপ নয়। তাই না? মানে ব্রুস ব্যানার মানুষ হিসাবে খুব লজিক্যাল, শান্ত এবং বিজ্ঞ। তিনি সবসময় যুক্তির মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেন। হুম। কিন্তু যখন লজিক বা শান্ত উপায়ে কাজ হয় না, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন টিকে থাকার জন্য ওই হাল্ক স্ম্যাশ এর প্রয়োজন পড়ে। এই উপমাটা বৌদ্ধ দর্শনের ওই বিশেষ অবস্থার সাথে খুব ভালোভাবে মিলে যায়। বৌদ্ধ কাহিনীতে রুদ্র নামের এক ভয়ঙ্কর দানবের কথা বলা আছে। এই রুদ্রদানবটা কে? এই রুদ্র কিন্তু বাইরের কেউ নয়, সে হল আমাদের লাগামহীন ইগো, বস্তুবাদী আসক্তি বা অহংকারের চরম নেতিবাচক রূপ। ও আচ্ছা। সাধারণ কোনো শান্ত উপায়ে এই রুদ্রকে থামানো যাচ্ছিল না। সে মহামারী, ধ্বংস আর রোগবালাই ছড়িয়ে দিচ্ছিল। তখন অবলোকিতেশ্বর ওই হয়গ্রীব রূপ নিলেন দানবকে ধ্বংস করার জন্য। আর সেই ধ্বংস করার ভিজুয়ালটা তো আমি শুরুর দিকেই বলছিলাম। হ্যাঁ, 3টে মাথা, 6টি হাত। আর মাথার ওপরে চুল থেকে বেরিয়ে আসছে ঘোড়ার মাথা। এই ভয়ঙ্কর সিম্বলিজমের গভীরে তো নিশ্চয় কোনো নির্দিষ্ট কোনো অর্থ লুকিয়ে আছে। প্রতিটি অংশেরই নির্দিষ্ট মনস্তাত্ত্বিক অর্থ রয়েছে। তার 3টি মাথা হল অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতীক। অথবা বলা যায় আমাদের শরীর, বাক্য এবং মনের প্রতীক। যখনই 3টির মধ্যে কোনো সমন্বয় থাকে না, তখনই মানসিক চাপ তৈরি হয়। আর 6 হাতের মানে কি? 6 হাত হল সংসারের 6টি স্তর বা বুদ্ধের 6টি পারিমিতার প্রতীক, যেমন দান, শীল, ক্ষান্তি, বীর্য, ধ্যান এবং প্রজ্ঞা। এই গুণগুলো দিয়ে রুদ্রকে প্রতিহত করতে হয়। আর মাথার ওপরের ওই সবুজ রঙের ঘোড়াবি? ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ঘোড়াটির তীক্ষ্ণ ডাক বা হ্রেষাদ ধ্বনি হল ধর্ম বা পরম সত্যের কণ্ঠস্বর। তার মানে হয়গ্রীব তলোবার বা অস্ত্র দিয়ে নয়, বরং ওই ঘোড়ার গগনবিদারী ডাক দিয়ে রুদ্রকে পরাজিত করেন। ঠিক তাই, ওই তীব্র তীক্ষ্ণ ডাক আমাদের সমস্ত বিভ্রম, মহামারী, রোগ এবং মানসিক অস্থিরতাকে এক লহমায় ছিন্ন ভিন্ন করে দেয়। যদি আধুনিক শিক্ষার্থীদের জীবনের সাথে মেলাই, তবে এই রুদ্র দানব হল তাদের প্রোক্যাস্টিনেশন বা গড়িমসি করা। একদম, বা ধরুন পারফেকশনিজমের নামে কাজ ফেলে রাখা। সেলফ ডাউট বা আত্মবিশ্বাসহীনতা, এগুলো এমন মানসিক ব্লক যা ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। হ্যাঁ, এবং কখনো কখনো শুধু শান্ত হয়ে বসে থাকলেই ব্লক ভাঙে না, তখন একটা অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক শক্তির প্রয়োজন হয়। যেমন অনেক সময় আমরা বলি না, যাই হয়ে যাক এই অ্যাসাইনমেন্ট আমি আজ রাতেই শেষ করব। হ্যাঁ হ্যাঁ, এই যে নিজের ভেতরের জড়তার বিরুদ্ধে একটা তীব্র আক্রমণাত্মক জেদ তৈরি করা, এটাই কি আধুনিক জীবনের ওই উগ্র হয়গ্রীব এনার্জি? অবিকল তাই। নিজের ভেতরের জড়তাকে ভেঙে ফেলার জন্য এই তেজদীপ্ত হুঙ্কারের প্রয়োজন হয়। ব্রুস ব্যানার যেমন থ্রেড দূর করতে হাল্কের আশ্রয় নেন, একজন শিক্ষার্থীকেও তার মেন্টাল ব্লক ভাঙতে এই উগ্র শক্তির আশ্রয় নিতে হয়। দারুণ। তার মানে এই দুই ভিন্ন ঐতিহ্য মিলে একটা পূর্ণাঙ্গ মানসিক টুলকিট তৈরি করছে। হ্যাঁ, একদিকে জ্ঞানের শান্ত রক্ষক হিন্দু হয়গ্রীব, অন্যদিকে ইগো ধ্বংসকারী রুদ্রযোদ্ধা বৌদ্ধ হয়গ্রীব। কিন্তু এবার আলোচনাটাকে একেবারে বাস্তব জীবনে নামিয়ে আনা যাক। হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা খুব জরুরি। রাত জেগে পড়া, অ্যাসাইনমেন্টের ডেডলাইন আর গ্যাজেটের নোটিফিকেশনের ভিড়ে একজন সাধারণ শিক্ষার্থী কাল সকাল থেকেই কিভাবে এই দুই দিককে তার রুটিনে কাজে লাগাবে? আচ্ছা, প্রথমে বৌদ্ধ প্রথা থেকে একটা উদাহরণ দিই। বৌদ্ধ ধর্মে সকাল বা সন্ধ্যায় হয়গ্রীবের উদ্দেশ্যে অত্যন্ত সাধারণ একটি চা নিবেদন বা টি অফারিং করার প্রথা রয়েছে। চা নিবেদন মানে কি শুধু চা বানিয়ে সামনে রাখা? হ্যাঁ, কিন্তু এর পেছনের উদ্দেশ্যটা আলাদা।
এটাকে আধুনিক মাইন্ডফুলনেস বা গ্রাউন্ডিং প্র্যাকটিসের সাথে সরাসরি মেলানো যায়। চা সামনে রাখলে কিভাবে ফোকাস আসবে? বিষয়টা চা পান করার নয়, এটা হলো সেন্সরি গ্রাউন্ডিং, মানে আপনার পঞ্চেন্দ্রিয়কে বর্তমান মুহূর্তে ফিরে আনার প্রক্রিয়া। বুঝতে পারছি। পড়ার টেবিলে বসে ল্যাপটপ বা বই খোলার আগে যখন মাথের ভেতর হাজারটা চিন্তা আর স্ট্রেস ঘুরপাক খাচ্ছে, তখন 1 কাপ চা সামনে রেখে কয়েক মিনিট স্থির হয়ে বসতে বলা হয়। আচ্ছা। গরম চায়ের কাপের উত্তাপ, তার সুবাস, এগুলো মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে নিয়ে আসে। এই ছোট্ট বিরতিটা মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে এখন অন্য সব চিন্তাবাদ, এখন শুধু ফোকাসের সময়। ও, এটা তো একটা চমৎকার সাইকোলজিক্যাল সুইচ। একদম। এই চা নিবেদনের মাধ্যমেই মূলত পড়ার শুরুর আগে নিজের ভেতরের উদ্বেগ আর ভয়ের ওই রুদ্র দানবটাকে দূরে সরিয়ে দেওয়ার সংকল্প করা হয়। মন পরিষ্কার হয়ে যায়। তার মানে ব্রেনকে ডিক্লাটার করে জিরো স্টেটে নিয়ে আসা। হ্যাঁ, এটা তো গেল পড়ার শুরুর কথা। আর পড়া শেষ করার পর সারাদিন যা পড়া হলো সেই ডেটা বা জ্ঞান মস্তিষ্কে ধরে রাখার জন্য কি করা যায়? তার জন্য হিন্দু প্রথার দারুণ একটি সমাধান আছে। কি সেটা? হৈগ্রীব উপনিষদের একেবারে শেষে একটি চমৎকার প্রার্থনা রয়েছে, নম ব্রহ্মণী ধারণম মেয়স্তু, এর মানে কি? যার অর্থ হল আমার শ্রুত জ্ঞান যেন আমি ধারণ করতে পারি, তা যেন আমাকে ছেড়ে না যায়। আচ্ছা, এটাকে তো মেমোরি কনসলিডেশনের একটা পদ্ধতি বলা যেতে পারে। ঠিক ধরেছেন। ভেবে দেখুন, সারাদিন ক্লাস বা পড়ার পর আমরা সাধারণত কি করি? আমরা পড়া শেষ করি, সাথে সাথেই ফোন হাতে নিয়ে স্ক্রল করা শুরু করি। রাইট। আর এতে ব্রেন ওই আগের ইনফরমেশনগুলোকে প্রসেস বা সেভ করার সময় পায় না। হ্যাঁ, একটার পর একটা ইনফরমেশন আসতেই থাকে। উপনিষদের এই প্রার্থনা আমাদের শেখায় পড়া শেষ করার পর সাথে সাথেই অন্য কাজে ব্যস্ত না হয়ে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে এই আত্মমগ্নতা বা ধ্যান অনুশীলন করা। মানে একটা পজ নেওয়া। হ্যাঁ, এটি তথ্যগুলোকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে শিফট করতে সাহায্য করে। আমরা যদি পুরো বিষয়টা এক সুতোয় গাঁথি, তবে এটাকে একটা দারুণ কমপ্লিট স্টাডি রুটিন বলা যায়। একদমই তাই। পড়ার শুরুতে বৌদ্ধ দর্শন অনুযায়ী নিজের জড়তা আর ভয়কে ইনক্রেডিবল হাল্কের মতো ভেঙে ফেলা, পঞ্চ ইন্দ্রিয়কে শান্ত করা, হুম। আর পড়া শেষে হিন্দু দর্শন অনুযায়ী সেই অর্জিত জ্ঞানকে শান্তভাবে মস্তিষ্কে লক করে নেওয়া। অসাধারণ সামারি। ভারত থেকে শুরু হয়ে এই চেতনা তিব্বত, চীন, যেখানে তাকে বলা হয় মাতৌ গুয়ানেন, এবং জাপান পর্যন্ত বাতো কানন নামে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, বহু দেশ আর সংস্কৃতি পার হয়েছে। এই অশ্বমস্তক দেবতার যাত্রা আসলে মানব মনের ফোকাস আর একাগ্রতা খুঁজে ফেরারই এক অবিরাম যাত্রা। তিনি একদিকে হারিয়ে যাওয়া জ্ঞানকে পুনরুদ্ধার করেছেন, অন্যদিকে তীক্ষ্ণ হুঙ্কারে ভেতরের সংশয় দূর করেছেন। এই যাত্রার কথা বলতে গিয়ে একেবারে শেষে একটা অত্যন্ত জরুরি বিষয় নিয়ে আমি সবাইকে একটু ভাবতে অনুরোধ করব। আচ্ছা, সেটা কি? আজকে আমরা মেধা, প্রজ্ঞা আর ফোকাসের কথা বলছি, কিন্তু বর্তমানে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর স্মার্টফোনের যুগে আমাদের হয়ে সমস্ত তথ্য মনে রাখা, প্রসেস করা, এমনকি অ্যানালিসিস করার কাজটাও তো যন্ত্র করে দিচ্ছে। আসলেই। ফোন নম্বর মনে রাখা তো দূর, একটা সাধারণ ইমেল ড্রাফট করতেও আমরা এখন এআই এর সাহায্য নিচ্ছি। ঠিক এই জায়গাটাতেই লুকিয়ে আছে আধুনিক সময়ের সবচেয়ে বড় সংকট। কেমন? আমরা কি ভেবে দেখেছি আমরা নিজেরাই আমাদের ভেতরের বেদ বা মেধাগুলোকে আধুনিক সময়ের এই ডিজিটাল স্ক্রিনের কাছে চুরি যেতে দিচ্ছি না? ও মাই গড! ডিজিটাল স্ক্রিনই তাহলে এখনকার মধু আর কৈটব। একদম। আমরা আমাদের মেমোরি, কনশাসনেস এবং চিন্তা করার ক্ষমতা স্বেচ্ছায় যন্ত্রের কাছে আউটসোর্স করে দিচ্ছি। এর ফলে আমাদের নিজস্ব প্রসেসিং ক্ষমতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা চিন্তার খোরাক। আমরা স্বেচ্ছায় আমাদের অপারেটিং সিস্টেমের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে দিচ্ছি। ঠিক এই কারণেই আগের যে কোনো সময়ের চেয়ে আজ আমাদের নিজেদের ভেতরে ঘুমিয়ে থাকা সেই হয়গ্রীব চেতনাকে জাগিয়ে তোলা সবচেয়ে বেশি জরুরি। রাইট? যন্ত্র হয়তো অনন্তকাল ডেটা স্টোর করে রাখতে পারবে, কিন্তু সেই ডেটা থেকে প্রজ্ঞা বা উপলব্ধি তৈরি করার জন্য আমাদের নিজস্ব চেতনার কাছেই ফিরে যেতে হবে। অসাধারণ একটা কথা বলেছেন। পরীক্ষার আগের রাতের সেই জট পাকানো মস্তিষ্ক থেকে শুরু করে এআই এর এই অত্যাধুনিক যুগ, সমস্যার রূপ বদলেছে, কিন্তু সমাধানের সূত্র সেই একটাই। হ্যাঁ, আমাদের হারানো মনোযোগকে সযত্নে ফিরিয়ে আনা এবং তাকে ধরে রাখা। আর সেই পথে হয়গ্রীবের এই দ্বৈত রূপ হতে পারে আমাদের জন্য সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক গাইড। একদমই তাই। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখলাম।
পরবর্তী আয়োজনে আমরা এমনই কোনো চমকপ্রদ বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরের জ্ঞানকে সুরক্ষিত রাখুন।